ভিডিওটা যদি মনোসংযোগ করে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি মনে করি যে তোমাদের কাছে ডুয়েল পাওয়ার আইসি বা ট্রিপল পাওয়ার আইসি সেট যদি এসে থাকে, যেটা পাওয়ার সেকশন থেকে প্রবলেম থাকবে, অবশ্যই অবশ্যই এটা আমি বলতে পারবো যে এটা সলিউশন কমপ্লিট হয়ে যাবে। নমস্কার বন্ধু, আমি সন্দীপ, আপনারা দেখছেন আমার চ্যানেল জিএসএম টেকনিক্যাল সন্দীপ। এবং আমি আজকে একটা আপনাদের কাছে সলিউশন নিয়ে এসেছি, মানে অ্যাজ এ স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে এসেছি, যেটা ডুয়েল পাওয়ার আইসির পাওয়ার সিকোয়েন্স। অ্যাকচুয়ালি এখনকার যে ফ্লেক্সিবল সেট আছে, সেটে ডুয়েল পাওয়ার আইসি বা ট্রিপল পাওয়ার আইসি পর্যন্ত তৈরি করেছে কোম্পানি। আগে সেটগুলো তো যেগুলো একটু কম দামের সেট ছিল, সেগুলো সিঙ্গেল পাওয়ার আইসিতে চলছিল। আসলে এই ভিডিওটা যদি মনোসংযোগ করে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি মনে করি যে তোমাদের কাছে ডুয়েল পাওয়ার আইসি বা ট্রিপল পাওয়ার আইসি সেট যদি এসে থাকে, যেটা পাওয়ার সেকশন থেকে প্রবলেম থাকবে, অবশ্যই অবশ্যই এটা আমি বলতে পারবো যে এটা সলিউশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তা আরেকটা ব্যাপার, যে ভিডিও তোমরা দেখো, আমি দেখেছি আমার ভিডিও অনেকেরই ভালো লাগে, কিন্তু কমেন্ট কেউ কিন্তু করো না। বারবার আমি রিকোয়েস্ট করছি, কারণ কমেন্ট না করলে কি হয়, আমাদের ভিডিও যে আমরা করি বানাই, এটা আমাদের সেরকমভাবে মনও বসে না ভিডিও করতে। কমেন্টের সঙ্গেই আমাদের মন আসবে যে ভিডিওটা ভালো করে করি, কারণ এই কনসেপ্টটা আমার ক্লাসের স্টুডেন্টেরই কনসেপ্ট। স্টুডেন্টদেরকে আজকে এই ব্যাপারে ক্লাস করেছি, সেই জন্য আমি দেখলাম যে এই রকম ক্লাস আমি একটা আমার যারা অনলাইনের স্টুডেন্ট বা আমার বন্ধু বা ভিউয়ার্স আছে, তাদের দিকে আমি একটু এটা দিই। সেই হিসাবে আমি আপনাদের কাছে এই একটা কনসেপ্ট তুলে ধরছি। তাহলে শুরু করা যাক। দেখো, আমি এখানে যে পাওয়ার আইসিটা তুলে ধরেছি সেটা হচ্ছে PM 7150 আর PM 7150L। দেখো, এইখানের মধ্যে আমাদেরকে প্রথম জানতে হবে যে পাওয়ার আইসি তো দুটো আছে, তার মধ্যে কোন পাওয়ার আইসিটা মেন আর কোন পাওয়ার আইসিটা সেকেন্ড, মানে সাব। ঠিক আছে, তা কিছু জিনিস আছে যেটা জিনিসে বোঝা যায়, অনেক সময় পাওয়ার আইসির কোডিংয়ে বোঝা যায়, বা অনেক সময় ভোল্টেজ ইনপুট আউটপুটকে দেখেও বোঝা যায়। তাহলে এখানে দেখো, আমি মেন যেটা হয় সেটা অ্যাকচুয়ালি কি, কোডিং এর পরে অ্যালফাবেটিক একটা কোনো ওয়ার্ড থাকে, যে আইসির মধ্যে কোডিং এর পরে ওয়ার্ডটা থাকে সেটা সেকেন্ডারি, আর যে আইসিতে কোডিং নাম্বার থাকে, কোনো অ্যালফাবেটিক ওয়ার্ড থাকে না, সেটা হচ্ছে প্রাথমিক, মানে হচ্ছে ফার্স্ট মেন পাওয়ার আইসি। এবং কি হয়, একটা মেন পাওয়ার আইসিতে চার্জিং ইনক্লুডিং থাকে, মেন চার্জিং। কারণ অনেক সময় অনেক সেটের ক্ষেত্রে ডবল পাওয়ার আইসি ডবল চার্জিং থাকে, সুপার বক্স চার্জিং থাকে, সেই ক্ষেত্রে আরেকটা এক্সট্রা চার্জিং ফাস্ট চার্জিং এর জন্য আইসি করে থাকে। সেই হিসাবে এটা মেন চার্জিং আইসি পাওয়ার আইসির মধ্যে থাকে। এই যেমন PM 7150 ক্ষেত্রে চার্জিং আইসি এবং পাওয়ার আইসি একসঙ্গে কাজ করে, আর PM 7150L এর ক্ষেত্রে পাওয়ার লাইট অ্যান্ড গ্রাফিক্স একসঙ্গে কাজ করে। এটা সেকেন্ডারি। বোঝা গেল যে কোডিং দেখে অনেক সময় বোঝা যায়। আমি এখানে যেটা দিয়েছি, একটা সাপোজ এটা PM 7150 আইসির উপরেই করেছি। আর কি আরেকটা ব্যাপারে বোঝা যায়, দেখো এটার দিকে দেখো, আমরা কি অনেক সময় চার্জিং এর জন্য যদি ফাস্ট চার্জিং, মানে প্রাইমারি যেটা বলে প্রাইমারি চার্জিং আইসি যেটা আমি বলছি, সেই হিসাবে কি হয়, যে আইসিটার মধ্যে চার্জিং ইনপুট হবে সেটাই প্রাইমারি চার্জিং আইসি, এবং সেটার থেকে যেটা বেরোবে VTH বা মিডিয়াটেকের ক্ষেত্রে VSOIS, এটা যখন বেরোবে সেটাই কিন্তু মেন চার্জিং হিসাবে কাজ করে। তাহলে আমি কি বললাম, যে এই পাওয়ার আইসি মেন চার্জিং এবং পাওয়ারে কাজ করছে, তার মানে বোঝা গেল যে এটাই হচ্ছে মেন পাওয়ার আইসি বা মেন চার্জিং আইসি। ঠিক আছে, আর এটা কি হয়, মেন পাওয়ার আইসি কি করে বোঝা যাবে, দেখো CPU এর সঙ্গে কমিউনিকেশন লাইন কিছু আছে, যেমন পাওয়ার অন, রিসেট অন, PS হোল্ড, এটা যে সেটের মধ্যে থাকবে সেটা হচ্ছে মেন চার্জিং হিসাবে বোঝা যাবে। তাহলে মেন চার্জিং আইসি কেবলমাত্র পাওয়ার CPU এর সঙ্গে কমিউনিকেশন এটা করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে বোঝা যায় যে আমরা মেন পাওয়ার আইসি এবং মেন চার্জিং আইসি হিসাবে এটাকে
বোঝা যায়। তাহলে অনেক সময় চার্জিং ইনপুট আউট ভোল্টেজ ইনপুট আউটপুটের দেখায় বোঝা যায়। তাহলে এখন বোঝা গেছে এটা হচ্ছে মেন চার্জিং আইসি বা মেন পাওয়ার আইসি, এটা সেকেন্ডারি পাওয়ার আইসি। ওকে, তাহলে এই আইসি ডবল যে পাওয়ার আইসি থাকে কিভাবে ওয়ার্কিং করে, বা ট্রিপল পাওয়ার আইসি ক্ষেত্রেও কি করে ওয়ার্কিং করে, অবশ্যই ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারে। তাহলে দেখো, আমরা প্রথমে ভোল্টেজ যখন ইনজেক্ট করি তখন কি হয়, ব্যাটারি এই চার্জের থেকে ভোল্টেজ আসে ওবিপি মারফতে দিয়ে পরে আইসির মধ্যে ইনপুট হয়। তা ইনপুট হওয়ার পরে তারপরে কি হয়, তারপরে একটা ভিপিএইচ ভোল্টেজ তৈরি হয়, যেটা ভিপিএইচ ভোল্টেজ তৈরি হয়ে এটা বক কয়েলের মারফতে সেটা বেরিয়ে যায়। আমি এখানে ভিপিএইচ কলকম বলে ভিপিএইচ ভোল্টেজই বলছি, ঠিক আছে। তো ভিপিএইচ ভোল্টেজ বেরিয়ে, কিন্তু ভিপিএইচ ভোল্টেজের আমি এখানে অনেক জায়গা না থাকার জন্য অনেক লাইন আমার কাছে হেডেন আছে, যেটা আমি হয়তো এক্সপ্লেন করতে করতে আমি বলে দেবো, ঠিক আছে। তা এখানে ড্র করার জায়গা নেই। যেমন এখান থেকে ভিপিএইচ বেরিয়ে ভিপিএইচ ভোল্টেজ আউটপুট হয়। এবারে তারপরে কি হয়, সেকেন্ড পজিশনে আমাদের কি হয়, পাওয়ার সুইচে যে ভোল্টেজ 1.8 ভোল্টেজ সেটা কিন্তু তারপরে নেক্সট বেরিয়ে আসে। নেক্সট বেরিয়ে আসার পরে আমাদেরকে যেটা আসে, তারপর দুটো যে ক্যাপ থাকে, বিশেষ করে ভি এ আর বি 3.7 ভোল্টেজ বুট পাওয়ার ক্যাপ, যেটা হচ্ছে 5.5 ভোল্টেজ। এই দুটো ক্যাপে কিন্তু অবশ্যই আমাদেরকে ভোল্টেজ দেখতে হবে। কেননা কারণ কি হয়, এই ভোল্টেজ যদি আসে তাহলে আমরা সিওরিটি মোটামুটি হয়ে যায় যে আমার যে আইসি আছে এই আইসি ওয়ার্কিং এর জায়গায় আছে। তাহলে বোঝা গেল এটা হওয়ার পর এরপরে আমাদের যে ক্রিস্টাল, দেখো ক্রিস্টাল এখানে কলকম সিপিউর ক্ষেত্রে আমরা জানি 19.2 মেগাহার্টজ বা 38.4 মেগাহার্টজ এর ক্রিস্টাল আমরা ইউজ করি। তা এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 38.4 মেগাহার্টজ এর একটা ক্রিস্টাল, তার একটা পয়েন্টে 1.8 ভোল্টেজ থাকে, ঠিক আছে। বাকি আরো লাইন থাকে এক্সট্রলে কি হয়, মেগাহার্টজের ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি থাকে, কারণ এখানে যদি ভোল্টেজ মাপতে হয় তাহলে 1.8 পাওয়া যাবে অবশ্যই। তা বাকি একটা পয়েন্টে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, যেটা হচ্ছে 32.4 ফ্রিকোয়েন্সি একটা, যেটা টিওসোতে মেপে বোঝা যায়। তাহলে এটা হওয়ার পর এই ক্রিস্টালের যখন ফ্রিকোয়েন্সি জেনারেট হওয়ার পরে আইসি থেকে অলরেডি বিবি ক্লক আর স্লিপ ক্লক বলে দুটো ক্রিস্টাল যে ফ্রিকোয়েন্সি তৈরি করেছে সেটা আউটপুট করে পাওয়ার আইসি, এবং সিপিইউ আইসি কে সেটা দেয়। এটা বিবি ক্লক অ্যান্ড স্লিপ ক্লক। বিবি ক্লক কি, বিবি ক্লক হচ্ছে কি, বিবি ক্লক হচ্ছে ক্রিস্টালের, আমাদের ক্রিস্টাল যা লাগানো থাকবে যা বের হবে সেই ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি যা হবে বিবি ক্লকের ফ্রিকোয়েন্সি তাই হবে। আবার এখনকার সেটের ক্ষেত্রে কি হয়, ক্রিস্টাল জেনারেটর আইসি করা দেওয়া হয় ক্রিস্টালকে ফ্রিকোয়েন্সিকে আরো জেনারেট করার জন্য। তা বোঝা গেল যে বিবি ক্লকের ফ্রিকোয়েন্সি আর ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি একই হবে, মানে বিবি ক্লকে 38.4 মেগাহার্টজ এবং স্লিপ ক্লকে হয় 32.67 কিলোহার্টজের একটা ফ্রিকোয়েন্সি সিপিইউকে দেওয়া হবে। দেখো এই সমস্ত ফ্রিকোয়েন্সি কখনোই আমাদের মাল্টিমিটারে মাপা হয় না, ডিওসও থাকলে অবশ্যই ডিওসোতে এই ফ্রিকোয়েন্সি মেপে বোঝা যায়, ঠিক আছে। এটা হওয়ার পর এরপরে যেটা হয়, দেখো হলো তো এটা, তারপর কি হয়, আমাদের যে ভোল্টেজ ভিপিএইচ তৈরি হয়, অনেক সময় কি হয় ভিপিএইচ, এটা তো আমাদের একটা পাওয়ার আইসি, এই পাওয়ার আইসি তো অনেক বক এলডিও তৈরি করে। তাহলে এই বক এলডিও তৈরি করার জন্য ভিপিএইচ ভোল্টেজের প্রয়োজন হয়। সেই ভিপিএইচ ভোল্টেজ ঠিক ইনপুট হয় একটা লাইন হয়ে, যেটা আমি এখানে ড্র করি না বা আমার জায়গাও নেই সেভাবে, আমি বুঝিয়ে দিলাম। ভিপিএইচ, এই ভিপিএইচ ভোল্টেজটা আবার ঘুরে পাওয়ার আইসি কে যায়। কেন যায়, কারণ এটা পাওয়ারের কাজ করছে, চার্জিং এর আউটপুটটা পাওয়ারের মধ্যে আসে। আসার পর আরেকটা কি হয়, যে আমাদের চার্জিং আইসি আর পাওয়ার আইসির মধ্যে সবাই অনেকেই জানে যে একটা লাইন থাকে, সেই লাইনটা কি হয়, নাম হয় পিএম রিসেট ইন। পিএম রিসেট ইন মানে হচ্ছে কি, যে এই লাইনটা অ্যাকচুয়ালি কি আমার এই আইসি চার্জিং প্লাস পাওয়ার দুটোই কাজ করে। তাহলে চার্জিং আইসি পাওয়ার আইসি কে পাঠানো হয়, সেই জন্য এইটা একটা 1.8 ভোল্টেজ বাইরে টিপি করার জন্য এটাকে দেওয়া হয়েছে, যাতে মাপা হয় যে আইসিটা চার্জিং আইসি পাওয়ার আইসি কে
সঙ্গে কমিউনিকেশন লাইন ঠিক আছে কিনা বা ওয়ার্কিং এর জন্য রেডি আছে কিনা সেই ভোল্টেজটা এখানে মাপার জন্য এটা টিপি করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা এই আইসি কে মাপতে গেলে কি কি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। স্টেপ 1 আরেকবার বলে দিচ্ছি। স্টেপ 1 চার্জিং ইনপুট, চার্জিং থেকে আসা ভোল্টেজ, তারপরে ভিপিএইচ আউটপুট, পাওয়ার সুইচের 1.8 ভোল্টেজ, VARB 3.7 ভোল্টেজ, বুস্ট পাওয়ার যেটা আছে সেখানে 5 ভোল্টেজ, তারপর ক্রিস্টালের 1.8 ভোল্টেজ এবং পিএম রিসেট ইন যে পয়েন্ট আছে সেখানে 1.8 ভোল্টেজ। আর বিবি ক্লক এন্ড স্লিপ ক্লকের মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি বা কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি আমাকে ডিওসিতে মেপে দেখতে হবে। তাহলে বোঝা গেল এই লাইন কাজ করার পরে বা এই ভোল্টেজ এরপর ভিপিএইচ ভোল্টেজ যখন ইন হয়, ভিপিএইচ ভোল্টেজ ইন হওয়ার পর কি হয় আমাদের এই সমস্ত যে বক ভোল্টেজ আছে পাওয়ার আইসি, এটা তো পাওয়ার আইসি, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, তার পাওয়ার ম্যানেজমেন্ট আইসি একটা বক ভোল্টেজ তৈরি করে। কি কি বক তৈরি করে দেখো এখানে S3 0.8 ভোল্টেজ, VDD ম্যাক্স 0.8 ভোল্টেজ বা 0.9 ভোল্টেজ পর্যন্ত এটা তৈরি করে। কারণ এটা সিপিইউ আইসি কি ম্যাক্সিমাল সেকশনকে অন করার জন্য এই ভোল্টেজ অবশ্যই চাই। এই ভোল্টেজ না বের হলে সেট কিন্তু টোটালি ভাবে ডেড থাকবে বা শর্টিং থাকলে ডেড থাকবে। তারপরে S2 0.8 ভোল্টেজ, এটা VDD GFX গ্রাফিক্স সেকশনকে অন করার জন্য এই ভোল্টেজটা অবশ্যই দরকার আছে। তারপর কি হয় S1A। এখন আরেকটা কথা আমি এখানে বলে দিই, দেখো এইখানের মধ্যে A আছে, ওইখানের মধ্যে C আছে। এই কথাটা একটি ডিনোট করা হয়েছে যে আমাদের মেন পাওয়ার আইসি থেকে যে সমস্ত ব্লক ভোল্টেজ বের হয় তার পিছনে একটা করে A দেওয়া হয়েছে। এই কথাটার মধ্যে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্রাইমারি পাওয়ার আইসি ভোল্টেজ, বোঝা গেছে A। ঠিক আছে, S1 হচ্ছে VDD EBI, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি র্যাম ভোল্টেজ। এই র্যাম ভোল্টেজটা 0.6 ভোল্টেজ এবং সিপিইউ কেও দেয় প্লাস র্যাম কেও দেয়। এই ভোল্টেজ যদি না বের হয় সিপিইউ অ্যাক্টিভ হবে না, র্যাম অ্যাক্টিভ হবে না, সেই হিসাবে এই ভোল্টেজ না বের হলে সেট ডেড থাকবে। এরপরে S4 1.8, দেখো আমরা অনেকেই জানি যে লোয়ার এলডিও 1.3 বা 1.2 বানায়, কিন্তু এখানে এটা লোয়ার এলডিও নয়, কিন্তু ওই টাইপেরই একটা ভোল্টেজ 1.1 ভোল্টেজ এলডিও ভোল্টেজ, যেটা ঘুরে আবার ওই আইসিকেই যায়। কারণ কিছু কিছু ছোট ছোট এলডিওর ভোল্টেজ তৈরি করার জন্য, কারণ এই ভোল্টেজটা প্রয়োজন হয়। তারপরে S5 2.0, এটা হচ্ছে হায়ার এলডিও। এই আইসি হায়ার এলডিও তৈরি করে, সে হায়ার এলডিও ওই ভোল্টেজ আমরা আবার অপর আইসি সেকেন্ডারি আইসি কেও দেয় এবং ঘুরে কিন্তু আবার সেটা এই আইসির মধ্যে ঢুকে। কারণ এই আইসির থেকে ছোট ছোট আরো ভোল্টেজ হায়ার এলডিওর নিচে যে সমস্ত ভোল্টেজ আর 1.1 এর নিচে যে ভোল্টেজ গুলো তৈরি করা হয়, কিন্তু এই S5 বাকের মাধ্যমেই সেই ভোল্টেজ তৈরি হয়। তা এতদূর অবধি আমি ফল্টের লাইনটা পরে বোঝাচ্ছি। এতদূর অবধি এই ভোল্টেজটা বা পাওয়ার অন রিসেট আর পিএস হোল্ড পরে আমি আসছি। এতদূর অবধি যে এগুলো, হ্যাঁ আরেকটা ব্যাপার আছে আর এখানের মধ্যে, সরি, SPMI ডাটা এন্ড SPMI ক্লক। দেখো SPMI ডেটা আর SPMI ক্লক, এখানের কথাটা অর্থ হচ্ছে কি যে SPMI ক্লক আর SPMI ডাটা হচ্ছে একটা প্রোটোকল লাইন হচ্ছে কি কমিউনিকেশন লাইন, যা এই প্রাইমারি আইসি এবং সেকেন্ডারি আইসি আর সিপিইউ এই দুটো আইসি কে কন্ট্রোলিং করে এই SPMI ক্লক এন্ড SPMI ডাটাতে। তাহলে বোঝা গেল যে আমার এই আইসি থেকে কি কি লাইনগুলো আমার মেন লাইন হিসাবে কাজ করে। এরপরে আমি আসছি সেকেন্ডারি লাইনে, সেকেন্ডারি পাওয়ারের ক্ষেত্রে কি হয়, সেকেন্ড পাওয়ার ক্ষেত্রে যখন আমাদের ভিপিএইচ সেকেন্ড পাওয়ার ইনপুট হয় তখন আইসি এটা বিওবি ভোল্টেজ সুইচিং করে। মেন এইখানে কাজ হচ্ছে বিওবি, কারণ বিওবি আমরা অনেক আইসিতে দেখেছি, সিঙ্গেল পাওয়ার আইসির ক্ষেত্রে দেখেছি, কলকমের ক্ষেত্রে কি হয় ভিপিএইচ সমস্ত সেকশনের মেন ভোল্টেজ হিসাবে ইনপুট হয়, কিন্তু এইখানে ডবল পাওয়ার আইসির ক্ষেত্রে কিছু সেকশন অপারেটিং হয় ভিপিএইচ এ
কিন্তু বেশিরভাগ সেকশনের অপারেটিং মেন ভোল্টেজ হিসাবে বিওবি ভোল্টেজ হয়। এই বিওবি ভোল্টেজ তৈরি করার পেছনে বিওবি একটা কয়েল থাকে, বিওবি কয়েলে সুইচিং হয়ে আবার ওই আইসিতে ঢোকে, আর তারপর থেকে বিওবি আউটপুট হয়, আউটপুট হয়ে সেই ভোল্টেজ বের হয় বিওবি ভোল্টেজ নয়, যে ভোল্টেজ সমস্ত ছোট ছোট সেকশনকে অ্যাক্টিভ করে বা কিছু কিছু এলডিও, ক্যামেরা এলডিও বা সেন্সার এলডিওকেও অ্যাক্টিভ করে। তাহলে বোঝা গেল বিওবি ভোল্টেজ একটা মেন ভোল্টেজ সেকেন্ডারি পাওয়ার আইসিতে। বেশিরভাগ ক্ষেত্রে এই আইসি আমাদের এই ভোল্টেজ শর্ট হয়ে যায়, যেটা আমরা বিপিএইচ ভোল্টেজে শর্ট হওয়ার পরে ফুল শর্টিং থাকে, তখন এই ভোল্টেজ শর্ট হয়ে যাওয়ার পর আমরা ফুল শর্টিং দেখতে পাবো। ঠিক আছে, বিওবি ভোল্টেজ যখনই তৈরি হবে, বিওবি ভোল্টেজ নিজে একটা ভোল্টেজ সিপিউর মধ্যে এই নিজে পাওয়ার আইসির মধ্যে ইনপুট হয়। এরপর হওয়ার পর কি হয় দেখো, যখন এখান থেকে কিছু ভোল্টেজ বের হয় বাক ভোল্টেজ নামে, যেটা কিছু কি হয় অ্যাকচুয়ালি কি আমরা একটা ব্যাপার বলে দিচ্ছি। ডবল পাওয়ার আইসি কেন কাজে লাগে? ডবল পাওয়ার আইসি কি হয় যে একটা পাওয়ার আইসির উপরে যখন ফ্লেক্সিবল সেট হয় তখন প্রচুর সিপিইউতে কোর ভোল্টেজের প্রয়োজন হয়, বিভিন্ন সেকশনের ভোল্টেজের প্রয়োজন হয়, সেই জন্য একটা পাওয়ার আইসি প্রচুর লোড পেতে পারে, পাওয়ার আইসি খারাপ হতে পারে, সেট গরম হতে পারে। এই জন্য কোম্পানি দুটো পাওয়ার আইসি বা ট্রিপল পাওয়ার আইসি করেছে। তাহলে এইখান থেকে কিছু বাক সিপিইউকে দেওয়া হয়েছে, আর কিছু বাক বাকি আছে যা এই পাওয়ার আইসি দিচ্ছে। দেখো এখানে সি মানে সেকেন্ডারি দিক থেকে দিচ্ছে S7 মডেম ভোল্টেজ, যা এর থেকে মডেম ভোল্টেজ পায় না, এই মডেম ভোল্টেজটা দিচ্ছে। কে দিচ্ছে? পিএম সেকেন্ডারি পাওয়ার PM7150L। ঠিক আছে, তারপরে S4 হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ভোল্টেজ, যা অ্যাপ্লিকেশনকে অন করার জন্য। এই ভোল্টেজ কিন্তু আমরা চার্জার লাগানোর পরে কিন্তু এই ভোল্টেজ অন হবে না, মনে থাকে দুটো কয়েলকে একসঙ্গে জয়েন করে, কারণ এখানে হাই অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়। এই হাই অ্যাম্পিয়ারের ভোল্টেজ কত থাকে? 0.7, 0.6 বা 0.89 এর মধ্যে থাকে, কিন্তু অ্যাম্পিয়ারটা হাই লাগে, তার জন্য দুটো কয়েলকে একসঙ্গে জয়েন করেছে। কিন্তু এই ভোল্টেজ চার্জিং লাগানোর পরে অন হবে না, সেট অন হওয়ার পরে এই ভোল্টেজ অ্যাক্টিভ হবে। এরপরে S2 কি? VDD6 সেকশনকে অন করার জন্য সিপিইউ এর এই ভোল্টেজ প্রয়োজন হয়। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ডবল কয়েলকে একসঙ্গে জয়েন করে অ্যাম্পিয়ারকে হাই করার জন্য এই ভোল্টেজ তৈরি করা হয়েছে। তারপরে S4 অ্যাপ্লিকেশন প্রসেসিং, কিছু অ্যাপ্লিকেশন কি হয় প্রয়োজন হয় আগে, এই জন্য এই ভোল্টেজ অন হওয়ার আগেই তৈরি হয়, অন হওয়ার আগেই চার্জিং লাগানোর সময় এই ভোল্টেজ তৈরি হয়। এখানে কিন্তু সিঙ্গেল কয়েল দিয়ে তৈরি হয়েছে। তারপরে S1, এটা হচ্ছে 1.2 ভোল্টেজ। এই 1.2 ভোল্টেজ সিপিইউকে দেওয়া হয় এবং সেটা আসে টোটাল র্যামকেও আর ইউএফএসকেও, কারণ ইউএফএস বা রমকেও আসে। এই ভোল্টেজ র্যাম, ইউএফএস এবং সিপিইউকেও দেওয়া হয়। এই ভোল্টেজ না তৈরি হলে সেট কিন্তু অন হবে না। আর একটা S8 1.3 ভোল্টেজ লোয়ার এলডিও। দেখো হায়ার এলডিও কি বলেছিলাম, হায়ার এলডিও ফার্স্ট পাওয়ার আইসি তৈরি করেছিল, লোয়ার এলডিও সেকেন্ড পাওয়ার আইসি তৈরি করছে। এই লোয়ার এলডিও ডাইরেক্ট পাওয়ার আইসি, মেন পাওয়ার আইসি বা ফার্স্ট পাওয়ার আইসি কে দিচ্ছে, এবং এটার একটা ফিডব্যাক ওই আইসির মধ্যে যাচ্ছে, কারণ এই আইসির আন্ডারে আরো ছোট ছোট এলডিও তৈরি হবে। কারণ আমি দেখো এলডিওর ব্যাপারে এর আগে একটা ক্লাস করেছি, যেটা আমার চ্যানেলে দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। এলডিও কোন বাক ভোল্টেজ, কত এলডিও বানায়, কার আন্ডারে কত ভোল্টেজ বানায়, সেটা কিন্তু আমি দিয়েছি। অবশ্যই সেটা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে লোয়ার এলডিওর আন্ডারে যে ছোট ছোট ভোল্টেজ গুলো বানায়, সেই পাওয়ার আইসি থেকে এলডিও তৈরি হয় বলে এই ভোল্টেজটা দুটো আইসিকে দেওয়া হয়। তাহলে এই সমস্ত হওয়ার পর কি হয়, লাস্ট কি হয়, ফল্টেন। দেখো ফল্টেন একটা এমন একটা লাইন, ফল্টেন লাইন 1.8 ভোল্টেজ। এই ভোল্টেজটা কমিউনিকেশন একটা লাইন, যা আমাদের কাছে দুটো আজ পাওয়ার আইসি আছে। এখানে যদি ট্রিপল পাওয়ার আইসি বা চারটে পাওয়ার আইসি হয়, প্রত্যেক পাওয়ার আইসির ক্ষেত্রে এই লাইনটা যোগ হবে, কারণ প্রত্যেক পাওয়ার আইসি একটা সুতোর মধ্যে ধরে রাখার কাজ ফল্টেন করে থাকে। এখানে 1.8 ভোল্টেজ অবশ্যই একটা টিপি থাকে, সেই টিপিতে চেক করতে হবে। ঠিক আছে, যে পাওয়ার আইসি ওয়ার্কিং এর জায়গায় আছে কিনা। এই সমস্ত কিছু হওয়ার পর আমরা তো জানি পিএস হোল্ড আর পাওয়ার অন রিসেটের কাজ।
কি হয়, এই পিএস হোল্ড আর পাওয়ার অন রিসেট সিপিইউ এর কাছ থেকে মেন, দেখো পাওয়ার অন রিসেট আর পিএস হোল্ড মেন পাওয়ার আইসির সঙ্গে সিপিইউ কানেক্টেড করে। কি করে, যে পাওয়ার অন রিসেট 1.8 ভোল্টেজ 1.8 ভোল্ট, ঠিক আছে, এই 1.8 ভোল্ট সিপিইউ কে দেয়, কারণ আমি বুঝিয়ে দেয় যে আমার সমস্ত ভোল্টেজ, দুটো পাওয়ার আইসি সমস্ত ভোল্টেজ আমরা এখান থেকে কম, ঠিক আছে, সেই ভোল্টেজটা 1.8 দিয়ে পর সিপিইউ কে জানাই। সিপিইউ সমস্ত পাওয়া ভোল্টেজ যখন লাইন ঠিক থাকে, সমস্ত পাওয়া ভোল্টেজ ঠিক হয়, তখন পিএস ভোল্টের মারফতে 1.8 ভোল্টেজ আবার একটা বার্তা পাঠাই মেন পাওয়ার আইসি কে, যে হ্যাঁ আমি সমস্ত ভোল্টেজ পেয়েছি আপনাদের কাছ থেকে পাওয়া ভোল্টেজ। তাহলে দেখো যতক্ষণ না এই পিএস পাওয়ার অন রিসেট আর পিএস হোল্ডের মধ্যে কমিউনিকেশন কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এতক্ষণ ধরে যে সমস্ত ভোল্টেজের কথা এতক্ষণ ধরে বলেছিলাম, সেই সমস্ত ভোল্টেজই কিন্তু ফ্ল্যাকচুয়েশন অবস্থায় ছিল। যখন এই কমিউনিকেশন কমপ্লিট হবে তখন সমস্ত ভোল্টেজ স্ট্যান্ড বাই এবং ফ্ল্যাকচুয়েশন হবে। তো এই অবস্থায় কিন্তু যখন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের পাওয়ার আইসি স্ট্যান্ড বাই যখন হয়ে যাবে, পাওয়ার আইসি পাওয়ার সিকোয়েন্স ওকে হয়, সেই অবস্থাতে যদি সেট ডেড থাকে, কিন্তু সেই সেট কিন্তু পাওয়ার সেকশনের জন্য ডেড নয়, সেই সেট হয়তো ডেড থাকতে হবে, হয়তো সিপিইউ বা ইএমএমসি বা সফটওয়্যার বা র্যাম সংক্রান্ত কোনো একটা ড্রাইভ হোল্ডের জন্য হতে পারে। তাহলে বুঝতে পারছো যে এই ক্লাসটা আমি কেন আজকে দিয়েছি, কারণ অনেকেরই কাছে এমন কিছু সেট আছে এখনকার ফ্লেক্সিবল, যা ডবল পাওয়ার আইসি কমনই থাকে, যা ডবল পাওয়ার আইসি কোন সেকশনে কোন কি করে বুঝবে কোন পাওয়ার আইসি কখন কাজ করবে, কোন ভোল্টেজ কখন কাজ করবে, কার কোনটা ভোল্টেজ কিভাবে কাজ করে, এটা অনেকেরই জানা নাই। সেই এই তথ্যটা বা এই ভিডিওটা যদি সেই ভাই বা বন্ধুরা দেখে, আমি আশা করব যে সমস্ত সেকশনের ডবল পাওয়ার আইসি বা ট্রিপল পাওয়ার আইসি যেতে থাকে, ট্রিপল পাওয়ার আইসি, কারণ ট্রিপল পাওয়ার আইসি কি, যদি এর পাশে আরেকটা পাওয়ার আইসি বস করানো হয়, সেকেও কন্ট্রোল করবে কে, এসপিআই প্রোটোকল লাইন, তার থেকে কিছু বক বেরোবে চাহিদা অনুযায়ী, যে যার বক দরকার হচ্ছে হয়তো বাকটা ডিভাইডেড করতে পারে, অন্য সেকশনকে যেতে পারে। আর কানেক্টেড কি হবে, ফল্ট এন্ড লাইন, আর ও কি দেবে, হয় ভিপিএস থেকে ওই আইসি কে লাইন দেবে বা বক বিওবি থেকে দেবে, এইটুকুই পার্থক্য হবে ব্যাপারটা এটা। সেটা ইঞ্জিনিয়ার যেরকম ভাবে ডায়াগ্রাম ডিজাইন করবে, ডায়াগ্রাম বানাবে, সার্কিট বানাবে, সেই অনুযায়ী তার স্কেমেটিক ডায়াগ্রাম দেখলেই সেই লাইন অবশ্যই ভালোভাবে বোঝা যাবে। তাহলে আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের কাছে আসা যে সমস্ত ডবল পাওয়ার আইসি সেকশনের সেট আসবে, অবশ্যই সেট রিটার্ন যাবে না, সেট তৈরি করতে পারবে। আর এর থেকে ডিপলি লেভেলে যদি কেউ কাজ শিখতে চায়, তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের নেক্সট যে ব্যাচ শুরু হতে চলেছে মে মাসের 20 তারিখে, তা এখন আমাদের বুকিং ওপেন আছে, যত জলদি পারো কল করে সিট বুকিং করতে পারো। নমস্কার, আজকের এই ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে থাকো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটা ছোট্ট করে ভালোবাসার মতো কমেন্ট দিয়ে পর আমার ভিডিওটাকে নেক্সট ভিডিও আরো যাতে ভালো করে মোটিভেট বানাতে পারে তার একটা সংকেত দিয়ে রাখুন। ঠিক আছে, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।